ভারতের যে ডিফেন্স সিস্টেম সেই ডিফেন্স সিস্টেম একেবারে আমেরিকা বা ইসরায়েলকেও এক প্রকার টেক্কা দিতে প্রস্তুত। বিভিন্ন ক্ষেত্রে অপারেশন বা বিভিন্ন বিষয়ে এই এআই টেকনোলজি ব্যবহারের কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এই জায়গায় এবার এআই এর সুবিধা নিতে চলেছে কিন্তু ভারত বা ভারতীয় সেনা। ভারতের কাছে একটা অন্যতম অস্ত্র যে ভারত এইবার উড়ন্ত ট্যাঙ্কার পেয়েছে হাতে। আমি বললাম কেন উড়ন্ত ট্যাঙ্কার বলা হয়, তার কারণ একসঙ্গে বোমা বা একসঙ্গে এই যে 1200টি গুলি ছুটতে পারে, এটা এক প্রকার ট্যাঙ্কারের কাজ, উড়ন্ত ট্যাঙ্কার। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা, এই লাইনটা দিয়ে আমাকে শুরু করতেই হলো, তার কারণ গোটা বিশ্বের কাছে ভারত যেন ফের জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেয়, কিংবা গোটা ভারতবাসীর এই প্রত্যাশা আজীবন থাকবে যে এ বিশ্বের সমস্ত ক্ষেত্রে বা কম বেশি সব ক্ষেত্রেই ভারতের পতাকা যেন একেবারে উপরে স্থান পায়। এই যে গান বা যদি বলা যায় এই লাইনটা যে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা, কেন আমি এই লাইনটা দিয়ে শুরু করলাম তা বলবো আপনাদের। কিন্তু তার আগে আমি যে বিষয়টা বলার চেষ্টা করব, ভারত এই মুহূর্তে যে নেক্সট লেভেলের ডিফেন্স সিস্টেমকে আপগ্রেডেশন করছে, সেই নেক্সট লেভেলের ডিফেন্স সিস্টেমকে আপগ্রেডেশন করার পিছনে কি টার্গেট রয়েছে ভারতের, তা নিয়ে আলোচনা করব। এবং তার আগে আমি চিত্র তুলে ধরে একেবারে বিষয়ে ভিত্তিক আলোচনা করে বুঝিয়ে দেবো এক্স্যাক্টলি ভারত ডিফেন্সকে কেন্দ্র করে কি কি নতুন পদক্ষেপ গ্রহণ করছে, যাতে ভারতের বর্তমানে শত্রু দেশ চীন, পাকিস্তান এবং বাংলাদেশ তারা ভয় পেয়ে যাবে। বলা ভালো, এই মুহূর্তে ভারতের যে ডিফেন্স সিস্টেম সেই ডিফেন্স সিস্টেম একেবারে আমেরিকা বা ইসরায়েলকেও এক প্রকার টেক্কা দিতে প্রস্তুত। এক্স্যাক্টলি আজ আমাদের আলোচনা এআই কিন্তু এইবার ভারতীয় সেনায় কিন্তু প্রবেশ করতে চলেছে। এই বিষয়টা একেবারে ক্লিয়ার করে বলতে চাইবো আমি যে এইবার ভারতীয় সেনা বা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে অপারেশন বা বিভিন্ন বিষয়ে এই এআই টেকনোলজি ব্যবহারের কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই বিষয়টা কিন্তু ডিজিআইএস এর তরফ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি ইতিমধ্যেই কাজ করবে এই এআই সংক্রান্ত বিষয়ে কিভাবে ইন্ডিয়ান আর্মিকে সাহায্য করা যায়। এটা পার্ট 1। পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা রীতিমতো ভারতের কাছে গর্বের এবং ভারতের কাছে একটা অন্যতম অস্ত্র যে ভারত এইবার উড়ন্ত ট্যাঙ্কার পেয়েছে হাতে, যেটা আমেরিকার দেওয়া ইতিমধ্যেই হিন্ডন বিমানবন্দরে এই যে বিমান বা যদি বলা যায় হেলিকপ্টার, এই ফাইটিং হেলিকপ্টার কিন্তু এসে পৌঁছেছে। এই বিষয় দুটো নিয়ে আজ মূল আলোচনা, এবং এই আলোচনায় আমি তুলে ধরার চেষ্টা করব এই যে নেক্সট লেভেলের আপগ্রেডেশন ভারতের ডিফেন্স করছে বা ইন্ডিয়ান আর্মি করছে, তাতে টার্গেট কারা। এক্স্যাক্টলি আমি প্রথম বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এআই। এর আগে আলোচনা করেছিলাম যে ভারতীয় ডিফেন্স সিস্টেম ঠিক কোন কোন জায়গায় নিজেদের আপগ্রেডেশন করছে। ইন্টারকন্টিনেন্টাল যে সাবমেরিন সিস্টেম, যেটা মূলত অগ্নি 5কে নিয়ে বা যদি বলা যায় বিভিন্ন ক্ষেত্রে তারা আপগ্রেডেশন করছে অগ্নি 5কে, এবং যাতে করে অগ্নি 5-এর মধ্যে যে সাবমেরিন বেসড যে মিসাইল সিস্টেম বানানো হয়েছে, সাবকন্টিনেন্টাল মিসাইল সিস্টেম, যেটা রীতিমতো 7 থেকে 8,000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে, এইটা একটা পার্ট সহ আকাশ প্রাইমিয়ার ডিফেন্স সিস্টেম বা স্যাটেলাইট বেসড যে সার্ভিলেন্স সিস্টেম, সেইটাও ইনস্টলেশনের কাজ শুরু হয়েছে। সেই বিষয়ে আমি আলোচনা করেছি। এইবার এই সমস্ত তালিকায় জুড়তে চলেছে এআই। আমি একটু বলার চেষ্টা করব এই এআই প্রযুক্তি দিয়ে কি কাজ হতে পারে এবং এই এআই প্রযুক্তি কেন চিন্তাভাবনা করছে ইন্ডিয়ান আর্মি অ্যাডপ্ট করার। এক্স্যাক্টলি ইসরায়েল, আমেরিকা, চীন, সাউথ কোরিয়া, ফ্রান্স সহ বিভিন্ন দেশ, কম বেশি 9টি একেবারে উন্নত প্রযুক্তিশালী দেশ, তারা কিন্তু ইতিমধ্যে এআই এর ব্যবহার শুরু করেছে। এআই দিয়ে মূলত যে কাজগুলো ভারতীয় সেনা করবে সেইগুলোর ইতিমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। সেগুলো কি কি? প্রাথমিকভাবে ফেস রেকগনাইজেশন। এই ফেস রেকগনাইজেশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আর্মি বেসকে দরকার হয়, আর্মি বেসের দরকার হয়। তার কারণ প্রাথমিকভাবে কোনো জঙ্গিকে যদি তারা পাকড়াও করে, কোনো ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে পাকড়াও করে, তার ডাটাবেস সংক্রান্ত বিষয় এই এআইকে কিন্তু প্রয়োজন হতে পারে। এবং প্রাথমিকভাবে বলা ভালো
ফেসিয়াল রিকগনাইজেশন ছাড়া বা মুখ শনাক্তকরণ ছাড়া ভয়েস টু টেক্সট সিস্টেম, এই ভয়েস টু টেক্সট সিস্টেমও কিন্তু ভীষণ কাজে লাগতে পারে। কোন দিক থেকে? কারোর ভয়েস শুনে তারা রিলেট করে তারা বার করে দিতে পারবে বা এআই সিস্টেম বার করে দিতে পারবে এই ভয়েসটি কার, বা এই রিলিভেন্ট ভয়েস কোথায় ইউজ হয়েছে, তাদের যদি কোনো ডাটাবেস থেকে থাকে এই ডাটাবেসের সঙ্গে তারা মিলছে কি না এই ভয়েসটা, সেটাও কিন্তু মূলত এই সিস্টেমে ব্যবহার করা হতে পারে বা এই সুবিধা কিন্তু তারা পাবে। পাশাপাশি চ্যাটবট, এই চ্যাটবটও কিন্তু ব্যবহার করা হতে পারে বা চ্যাটবটের রিকুইজিশনও কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে। একটু বলে রাখি যে ডিরেক্টর জেনারেল অফ ইনফরমেশন সিস্টেমস বা ডিজিআইএস, এই ডিজিআইএস কিন্তু মূলত এই এআই কোন কাজে ব্যবহার করা হবে এবং এক্স্যাক্টলি কি প্রসেস এআই এর বা কি টুলস এআই এর তারা পেতে চলেছে বা কিভাবে সেইটার আপগ্রেডেশন হবে সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি করবে, তারা তদারকি করবে। এইবার মূলত এই এআই আমরা কম বেশি সবাই জানি ইতিমধ্যে যে এআই দিয়ে কোন নেক্সট টু লেভেলের যে কাজকর্ম করা সম্ভব বা কোন নেক্সট লেভেলের যে তথ্য প্রযুক্তি বা কি প্ল্যানিং তারা করতে পারবে। প্রাথমিকভাবে এই মুহূর্তে ভারতীয় ডিফেন্স সিস্টেম অন্যভাবে এগিয়ে গিয়েছে বা অন্যান্য দেশগুলোকে ছাপিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভারতীয় সেনা তারা এই এআই সিস্টেমকে ইউজ করবে, সেই এআই সিস্টেমকে ইউজ করে এক্স্যাক্টলি তারা কিন্তু বেশ কিছু উপকার পেতে চলেছে, সেগুলো আমি বলে দিয়েছি যে এক্স্যাক্টলি কীভাবে করবে। কিন্তু মূলত এই এআই যে কাজে ইউজ করা হবে, যে কাজ মূলত তাদের মস্তিষ্কে রয়েছে বা তারা ইতিমধ্যেই বেশ কিছু গোপন বৈঠক সেরে ফেলেছেন ভারতের বিভিন্ন উচ্চপদস্থ ডিফেন্স কর্তাদের সঙ্গে, সেই কাজটা কি? এর আগে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সহ বিভিন্ন আইবি অফিসিয়ালদের তাদের প্ল্যানিং করতে হতো কোন জায়গায় কি হয়েছে, কিভাবে অ্যাটাকটা করা সম্ভব, স্যাটেলাইট ইমেজের মাধ্যম দিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন র্যাডারের মাধ্যম দিয়ে তারা প্ল্যানিং করতো কোন জায়গায় এক্স্যাক্টলি প্রিসিশন হওয়া সম্ভব, কোথায় কিভাবে অ্যাটাক করা সম্ভব। এই সমস্ত কাজকর্মে কিন্তু কখনো কখনো গাফিলতি থেকে যেত বা অ্যাটাক মিস হয়ে যাওয়ার চান্স থাকতো। সেক্ষেত্রে টোটালটাই যেহেতু ম্যানমেড, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাটাক সহ বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের প্ল্যানিংয়ে কিন্তু গাফিলতি হতে পারতো বা বিভিন্ন ক্ষেত্রে হয়ও, সেটা আমরা কম বেশি জানি। এই জায়গায় এবার এআই এর সুবিধা নিতে চলেছে কিন্তু ভারত বা ভারতীয় সেনা। এইবার এআই এর সহযোগিতায় ডিজিআইএস এর মাধ্যম দিয়ে যখন করতে চলেছে, যারা ইতিমধ্যেই সেই প্ল্যানিং অ্যাডপ্ট করতে চলেছে ইন্ডিয়ান সেনা, সেটা অত্যন্ত গর্বের। অন্যদিকে সেই জায়গাকে আলো করে বা সেই খবরকে আলো করে আরও একটি খবর আমাদের সামনে এসে পৌঁছেছে যে ভারতীয় বায়ুসেনা এইবার 3টি উড়ন্ত ট্যাঙ্কার পেয়েছে। উড়ন্ত ট্যাঙ্কার অর্থাৎ অ্যাপাচি 64E। এই অ্যাপাচি AH-64E এটা কিন্তু অত্যাধুনিক বিমান, যে অত্যাধুনিক বিমান আমেরিকা ব্যবহার করে, ইসরায়েল ব্যবহার করে। এই অত্যাধুনিক বিমানে কি হবে, এই অত্যাধুনিক বিমান কেন ইতিমধ্যে আনা হয়েছে, সেই বিষয়ে আলোচনা করবই। এবং এই আলোচনায় আমি একটু বলতে চাইবো এই অত্যাধুনিক অ্যাপাচি AH-64E যেটা মূলত ভারত ব্যবহার করবে, এই 3টে ইতিমধ্যেই হিন্ডন বিমানবন্দরে এসে পৌঁছেছে, যেটা আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শক্তিশালী এয়ারফোর্সের একটা চপার, যে চপারটি ইতিমধ্যে তারা ব্যবহার করতে চাইছে বা করবে, সেটা ইতিমধ্যে হিন্ডন বিমানবন্দরে এসে পৌঁছেছে, যেটা ইতিমধ্যে যোধপুর বায়ুসেনা ঘাঁটিতে বা যোধপুর এয়ারবেস ক্যাম্পে তারা ইতিমধ্যে সেটা রাখতে চলেছে। এই অ্যাপাচি AH-64E এর মাধ্যম দিয়ে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব। কি সেই কাজ? 128টি টার্গেট একসঙ্গে কিন্তু সিলেক্ট করতে পারে এই অ্যাপাচি AH-64E ফাইটার জেট। এই অ্যাপাচি উড়ন্ত ট্যাঙ্কার কেন বলা হয় সেটাও বলবো। অ্যাপাচি AH-64E একসঙ্গে 128টি টার্গেট একেবারে চিহ্নিত করতে পারে, আঘাত আনতে পারে 12টি টার্গেটে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে 12টি টার্গেটে আঘাত আনতে পারে। অর্থাৎ পরিষ্কার করে দিই আমি যে একটা জায়গার উপর দিয়ে যদি এই এয়ারক্রাফট বা যদি বলা ভালো এই ফাইটার জেটটি বা ফাইটার চপারটি রান করে, সেক্ষেত্রে এই একই সঙ্গে ওই রেডিয়াসের 128টি টার্গেট লক্ষ্য করতে পারে এবং টার্গেটকে একেবারে ধরে 1 সেকেন্ডের মধ্যেই 12টি জায়গায় কিন্তু আঘাত আনতে সক্ষম। এইটা একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমেরিকার একটা এয়ারক্রাফট বা এয়ার চপার। এছাড়া ভারতের কাছে যে হিন্ডন বিমানবন্দরে যে এই এয়ারক্রাফট ইতিমধ্যে এসে পৌঁছেছে, সেটাতে কিন্তু 30mm অটো ক্যানন রয়েছে, যেটা মূলত 2 থেকে 3 মিনিটের মধ্যেই 1200 রাউন্ড গুলি ছোড়া যায়। অর্থাৎ মাত্র 2 মিনিটে 1200 রাউন্ড গুলি ছোড়া যায়, ফলে একটা সেই টার্গেট কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়া সক্ষম মাত্র 2 মিনিটে। এছাড়া যে বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ, এই এয়ারক্রাফট বা এই চপার ফাইটার জেট যেটা কিন্তু 1 মিনিটের মধ্যে
2800 ফুট উচ্চতায় উঠে যেতে পারে। 2800 ফুট উচ্চতা মানে নট এ ম্যাটার অফ জোক। 2800 ফুট উচ্চতায় উঠে গিয়ে টার্গেটকে লক করে সেই টার্গেটের উপর হানা করতে পারে বা হানা দিতে পারে। আমি বললাম কেন উড়ন্ত ট্যাঙ্কার বলা হয়, তার কারণ একসঙ্গে বোমা বা একসঙ্গে এই যে 1200টি গুলি ছুটতে পারে, এটা এক প্রকার ট্যাঙ্কারের কাজ, উড়ন্ত ট্যাঙ্কার। ইতিমধ্যেই ভারত কিনেছে $600 মিলিয়ন দিয়ে 3টি স্কোয়াড্রন তারা কিনেছে। এর আগে এই অ্যাপাচি কিন্তু সেরকমভাবে ব্যবহার করেনি ভারত, যদিও প্রশিক্ষণের ক্ষেত্রে 2020 সালে ব্যবহার করা হয়েছিল। মূলত 2010 সালে এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিং তিনি কিন্তু চেষ্টা করেছিলেন, তিনি মূলত আলোচনা করেছিলেন এই যে এয়ারক্রাফট বা এই ফাইটার জেটকে নিয়ে। প্রাথমিকভাবে তিনি অসফল হলেও 2020 সালে এই মিটিং কিন্তু হয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং 2020 সালে কিন্তু 6টি অ্যাপাচে 64 কেনার জন্য প্রায় $60 কোটি বা 5178 কোটি টাকার চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে। 2024 সালে সেই এয়ারক্রাফট বা চুক্তি অনুযায়ী 5178 কোটি টাকার বদলে এই 5টি বা 6টি কিন্তু যুদ্ধ বিমান বা বলা ভালো এয়ারক্রাফট বা ফাইটার জেট কিন্তু পাওয়ার কথা ছিল। কিন্তু 2024 পার হয়ে গেলেও সেটা না পাওয়াতে রাজনাথ সিং কিন্তু প্রাথমিকভাবে কথা বলে, এবং সেক্ষেত্রে পেন্টাগন কিন্তু তড়িঘড়ি করে এই যে এয়ারক্রাফট বা ফাইটার জেট কিন্তু তারা পাঠায়। কিন্তু এই ফাইটার জেটের আরও বৈশিষ্ট্য কী? এই ফাইটার জেট টার্গেট ফিক্স করতে পারে এই যে কোনো আবহাওয়ায়, যে কোনো উচ্চতায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অন্ধকার পরিস্থিতিতেও কিন্তু তারা টার্গেট ফিক্স করতে পারে কোনো রকম সমস্যা বা বাধায় না পড়ে। এই অত্যাধুনিক বা উন্নত প্রযুক্তির ফাইটার জেট ভারত হাতে পাওয়ায় রীতিমতো ঘুম উড়েছে চীন এবং পাকিস্তানের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এয়ারক্রাফট বা উন্নত লেভেলের এআই ব্যবহার করা কার জন্য, টার্গেট কে? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি চীন ভারতের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, পাকিস্তানকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, তাই জন্য কিন্তু ভারতের 7 সিস্টার্স বা এই লাদাখ রিজিয়ন বা বলা ভালো নর্থ ইস্ট রিজিয়ন, এটা কিন্তু রীতিমতো সমস্যার সম্মুখীন রয়েছে। একদিকে যদি বলা যায় এই পাঞ্জাব বা এই যে রাজস্থান সেক্টর বা এই কাশ্মীর সেক্টর, সেটা কিন্তু অপারেশন সিঁদুরে পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা যথেষ্ট সিকিওর। অন্যদিকে এইবার এই ক্ষেত্রে এই নর্থ ইস্ট রিজিয়ন বা বলা ভালো এই 7 সিস্টারকে টার্গেট করা কিন্তু এইবার চীন বা বাংলাদেশ বা পাকিস্তান শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বিশেষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে বা এই উড়ন্ত বোমা কিন্তু রীতিমতো বিরাট অ্যাকশনে কিন্তু লাগাতে পারে ভারতীয় সেনা এই রিজিয়নটায়। একদিকে যোধপুরে রাখা হচ্ছে এই এয়ারক্রাফট, যোধপুর এয়ারবেসে এই এয়ারক্রাফট বা ফাইটার জেটটি রাখা হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ফাইটার জেট যদি ব্যবহার করে ভারত, সেটা কিন্তু চীন এবং পাকিস্তানকে টার্গেট করেই ব্যবহার করবে, এবং ব্যবহার করতে হলে এদের বিরুদ্ধে টার্গেট হতে পারে। সেক্ষেত্রে একটা বিষয় বলা ভালো, এই এয়ারক্রাফট অত্যন্ত অত্যাধুনিক, এবং শুধু তাই নয়, এই এআই এর ব্যবহার সেটা কিন্তু ভারতকে অন্য লেভেল থেকে এগিয়ে রাখবে। প্রাথমিকভাবে চীনের কাছে এআই ব্যবহারের উপায় বা চীন এআই এই মিলিটারির ক্ষেত্রে বা সেনার ক্ষেত্রে ব্যবহার করলেও অত্যাধুনিক প্রযুক্তির যে এআই, সেটা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে একটা গোপন বৈঠক করে ভারত ইতিমধ্যেই অ্যাডপ্ট করতে চলেছে। ভারত কিন্তু ডিআরডিওর তরফ থেকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই গোটা প্রক্রিয়াটি কিন্তু সারতে চলেছে। ফলে ভারতের জয়গান কিন্তু ফের আমরা গাইব, এই প্রত্যাশা কিন্তু গোটা ভারতবাসীর, গোটা সাধারণ মানুষের, গোটা ভারতবাসীর নয়, শুধু গোটা বিশ্বের কাছে এই ভারতবাসীর একমাত্র আকাঙ্ক্ষা, গোটা বিশ্বের দরবারে এই ভারতবাসীর একমাত্র জবাব, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। গোটা ঘটনায় ভারতের জয়গান নিয়ে আবার আসবো। নজর রাখুন সিএন ডিজিটালের পাতায়।